বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় পদত্যাগের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় স্মৃতিসৌধ শহীদ জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি আমলযোগ্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অতীত নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে জানালেন আইনমন্ত্রী। আধুনিক প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর। পদোন্নতির ক্ষেত্রে মেধা ও শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। একটা মুলকে সরাসরি গুলি করে সেনা কর্মকর্তা রাজন ও সৈকত, দাবি চিফ প্রসিকিউটরের। শেখ হাসিনা সহ 8 জনের নামে গ্রেফতারি পরোয়ানা। এবং হাম উপসর্গ নিয়ে একদিনে 4 জনের মৃত্যু, ডেঙ্গু কেড়ে নিল আরও 3 জনের প্রাণ। সংক্রমণ বাড়ায় রাজধানী হাসপাতালে রোগীর চাপ। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের পর বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোববার দুপুরে কড়া নিরাপত্তায় গুলশানের নিজ বাসভবনে ফেরেন তিনি। কাল সোমবার থেকেই বঙ্গভবনে কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। পদত্যাগ করার পর থেকেই সবার দৃষ্টি ছিল কখন বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোববার দুপুর 2টা 13 মিনিটে বঙ্গভবন ত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তার গাড়িবহর ছিল এসএসএফ, পিজিআর ও পুলিশের কঠোর নিরাপত্তায় মোড়ানো। রাজধানীর পুরানা পল্টন, বিজয়নগর, বনানী হয়ে গুলশানের নিজ বাসভবনে পৌঁছান তিনি। সদ্যবিদায় রাষ্ট্রপতি 3 বছর 3 মাস দায়িত্বে ছিলেন। আগামী 6 মাস রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কঠোর নিরাপত্তায়ও থাকবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে সোমবার থেকে বঙ্গভবনে রাষ্ট্রপতির নিয়মিত কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। তবে জাতীয় সংসদের স্পিকারের বাসভবনেই অবস্থান করবেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। পরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান হাফিজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রত্যয় রাষ্ট্রপতির এই শ্রদ্ধা নিবেদন জাতির প্রতি সম্মান ও দায়িত্ববোধের প্রতীক। রোববার জাতীয় স্মৃতিসৌধে গভীর শ্রদ্ধা আর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির আগমনের পর সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের অবদানকে সমুজ্জ্বল রেখে 1 মিনিট নীরবতা পালন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতির পরবর্তী কর্মসূচি হিসেবে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান হাফিজউদ্দিন আহমদ। জাতিকে গণতান্ত্রিক পথে পরিচালনা করা 2 নেতার প্রতি গভীর শ্রদ্ধা শেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরকারের আমলে নেয়ার মতো নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, সংবিধান অনুযায়ী পদত্যাগ করায় সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব সুযোগ সুবিধাই পাবেন তিনি। রোববার সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর তার বিরুদ্ধে তদন্ত, বিচার ও গ্রেপ্তারের দাবি তুলেছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন। এখন তার বিরুদ্ধে যেসব অভিযোগ রাজনৈতিকভাবে তোলা হচ্ছে সেগুলো সরকারের পক্ষ থেকে আমলে নেওয়ার মতো বিষয় নয়। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে সে অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো তিনি যথারীতি পাবেন। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য এসএসএফ, পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমবার তারা 30 দিনের ভিতরে যে কাগজপত্র চেয়েছিল আমরা 3 দিনের ভিতরে পাঠিয়েছি, সেটা ওখানে শেষ। এরপরে তাদের রয়্যাল কোর্ট, যেটা ইউএই, তারা আদালত থেকে আর কয়েকটা বিষয় জানতে চেয়েছেন, সেই রিপ্লাইগুলো আমরা দিচ্ছি, 2-1 দিনের ভিতরেই যাবে। রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে ইলেকট্রনিক ডিভাইস পাওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি কাকতালীয়ভাবে ঘটেছে, এর সঙ্গে অন্য কোনো ঘটনার সম্পৃক্ততার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ বাহিনী হিসেবে স্বীকৃতি পায়। এর আগে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ 9 পুলিশ সদস্যের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং ভালো কাজের স্বীকৃতি দিতে সরকারের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকার চায় না অন্যায়ভাবে কেউ কষ্ট পাক, তবে অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকার হোক সেটাও চাবো না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখার সময় যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। রোববার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান মুখপাত্র আরিফ হোসেন খান। বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রের শীর্ষ পদে ছিলেন, তাই তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান চালাবে না নিয়ন্ত্রক সংস্থা। উনি 1 নম্বর ব্যক্তি ছিলেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী, এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে এরকম হওয়ার সুযোগ নেই। আমাদের কাছে তো প্রতিষ্ঠানগুলি মুখ্য। আমরা ব্যাংকগুলোকে ইন্সপেকশন করি, সেখানে অনিয়ম পেলে সেগুলো তুলে ধরি, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলি। এখানে কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট করে বাংলাদেশ ব্যাংক কোনো কর্মকাণ্ড পরিচালনা করে না। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের আলোচনা শেষে নির্বাচনের সময়সূচি ও পরবর্তী প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নিতে চায় ইসি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জরুরি বৈঠক শেষে এমনটি জানিয়েছেন সচিব আক্তার আহমেদ। রোববার সকালে নির্বাচন কমিশনে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তফসিলের বিষয়ে জরুরি বৈঠক করে ইসি। সিএসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য কমিশনাররাও এতে উপস্থিত ছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব ইসির।
এই নির্বাচন নিয়ে কোনো ধরনের তড়িঘড়ি করবে না কমিশন, তবে প্রাথমিক প্রস্তুতি ধরে এগিয়ে যাচ্ছে সংস্থাটি। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দের অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা ও যোগ্যতার উপর ভিত্তি করে সেনা কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন নির্দেশনা দেন সরকার প্রধান। এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধনে রবিবার সকালে ঢাকা সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সেনা কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। পরে সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সর্বোপরি যোগ্যতার উপর গুরুত্ব আরোপ করার নির্দেশনা দেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজ দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর এই ত্যাগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান সরকার প্রধান। পরে নির্বাচনী পর্ষদের সাথে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এই শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে এক সভায় তিনি এই আশ্বাস দেন। এতে দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা এই শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। মন্ত্রিসভার 18 সদস্যের জন্য পুলিশ প্রোটেকশন এসকর্ট প্রত্যাহার করেছে সরকার। শুধু গুরুত্ব বিবেচনায় 6 জ্যেষ্ঠ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকলো। এছাড়াও নিজের নিরাপত্তা বহরের আকারও ছোট করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের জনবল ও যানবাহনের সংকট বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকায় চলাচলের সময় মন্ত্রী প্রতিমন্ত্রীরা পুলিশের বিশেষ প্রোটেকশন এসকর্ট পেয়ে আসছিলেন। মন্ত্রীর এসকর্ট দলে থাকেন একজন এসআই ও 4 জন কনস্টেবল। বরাদ্দ থাকে একটি পুলিশ পিকআপ ভ্যান। এসকর্ট দলের সদস্যদের বেতন ভাতা ও যানবাহনে জ্বালানি ব্যয় হয় সরকারি কোষাগার থেকে। এই বিবেচনায় ব্যয় সাশ্রয়ে 18 মন্ত্রীর পুলিশ প্রোটেকশন এসকর্ট প্রত্যাহার করেছে সরকার। তবে বিধি অনুযায়ী তারা আগের মতোই গানম্যান, হাউস গার্ড এবং ঢাকার বাইরে সফরকালে পুলিশ নিরাপত্তা পাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গেল সপ্তাহে এসব পুলিশ এসকর্ট প্রত্যাহারের আদেশ জারি হয়। ধাপে ধাপে সিদ্ধান্ত কার্যকরও করা হয়েছে। তবে গুরুত্ব বিবেচনায় এসকর্ট বহাল থাকছে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডাক্তার রাশেদ আল মাহমুদ তিতুমিরের। মন্ত্রীদের এসকর্ট প্রত্যাহারের আগে শুধু ঢাকাতেই 1691 জন পুলিশ সদস্যকে এ দায়িত্ব পালন করতে হতো। শুধু ব্যয় সংকোচন নয়, আইন শৃঙ্খলা রক্ষায় এসব পুলিশ সদস্যদের কাজে লাগানো যাবে। এজন্য এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। কক্সবাজারের সাবেক কাউন্সিলর ইকরামুল হককে ক্রসফায়ারে হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলার আসামি সেনা কর্মকর্তা রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত ইকরামুল হককে সরাসরি গুলি করেন বলে দাবি করেন
চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আন্দোলনে সাভারে এপিসি থেকে ফেলে আহসাবুল ইয়ামিন হত্যায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে একই ট্রাইব্যুনাল। ২০১৮ সালের ২৬শে মে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরামুল হক। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে ক্রসফায়ার দাবি করলেও একরামের পরিবার শুরু থেকেই দাবি করে আসছিল তাকে আগে আটক করে পরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে একরামের স্ত্রী ও মেয়ের সঙ্গে হওয়া কথোপকথনের কয়েকটি অডিও রেকর্ড প্রকাশ পায়, যেখানে একরামকে যে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয় সে বিষয়টি সামনে আসে। তখন দেশ বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয় ঘটনাটি। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করলেও এর কোনো সুরাহা করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২৪-এর গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর বিষয়টি তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার এই মামলায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করলে অভিযোগটি আমলে নেয় ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির সহ ৮ জনের বিরুদ্ধে। একরামের স্ত্রী তার বক্তব্যের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে এবং তিনি বলেছেন যে ওবায়দুল কাদের তাকে নিয়ে এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দিয়েছে এবং এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এবং এই সমস্ত ইনভেস্টিগেশনটা আমরা পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ প্রাইমারি ফেসি কেস পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ফরমাল অভিযোগপত্র দাখিল করা হয়েছে। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় সাভারে এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ১৩ আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সন্নিবেশ করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। গত অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন না হলেও চলতি অর্থ বছরে বড় প্রবৃদ্ধির আশা করছে সরকার। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, নতুন বাজার সম্প্রসারণ এবং ব্যবসা বান্ধব পদক্ষেপের মাধ্যমে রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত অর্থবছরে দেশের মোট রপ্তানি হয়েছে $৫৫ বিলিয়ন, আর চলতি অর্থবছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে রপ্তানির লক্ষ্য ধরা হয়েছে $৬৩.৪ বিলিয়ন। এর মধ্যে পণ্য ও সেবা উভয় খাতেই ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে। মন্দা কাটিয়ে এই লক্ষ্য অর্জনের ব্যাপারে আশাবাদী সরকার। রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা, আশা করি এই বছরে, আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবো। দেশে দেশে যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমলেও দেশের ব্যবসা বাণিজ্য সচল রাখতে বিভিন্ন সহায়ক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরো ৪-৫টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্যাস সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়। আরো ২টি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও বলেন তিনি। বাংলাদেশে এখন মাটির নিচ থেকে গ্যাস উঠে ১৭০০ MMCFD, আর এলএনজি আনি আমরা আরো ৯০০-৯৫০ MMCFD। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। আমরা
দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে সরকার বৈদেশিক বৈচিত্র্যময় বিনিয়োগ আনতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, গেল 17 বছরে দেশের পুঁজি বাজার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ধ্বংসাবস্থা থেকে অর্থনীতিকে গতিশীল অবস্থায় রূপান্তরের জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। আমরা গত 17 বছরে ব্যাংকিং সেক্টর যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের ক্যাপিটাল মার্কেট যেভাবে ধ্বংস করা হয়েছে, সিস্টেমগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে, ওই ধ্বংস অবস্থা থেকে আবার তুলে এনে একটা ভাইব্রেন্ট ইকোনমিতে রূপান্তর করার জন্য যে সকল পলিসিগুলো নেওয়ার দরকার সেগুলো কিন্তু এখন সরকার নিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে মনোনীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, সবার আগে ঢাকা সিটিতে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, তা না হলে বুঝতে হবে সরকার জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। রোববার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, দেশে মানুষের আস্থা কমে গেছে এবং সত্য কথা বলার স্বাধীনতা সংকুচিত হয়েছে। সাধারণ মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিএনপির একটি নেগোসিয়েশন হয়েছে। তারা শাহাবুদ্দিনকে সেফ এক্সিট দিতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রোববার দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আক্তার হোসেন বলেন, সংবিধান অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু এটি ভুল কনসেপ্ট। কেননা এখন তিনি রাষ্ট্রপতি নন, তাই তাকে আইনের আওতায় আনতে হবে। এ সময় তিনি গণভোট বাস্তবায়নেরও দাবি জানান। যখন নির্বাচিত সরকার আসলো তখন আমরা বললাম, তখন আর সাংবিধানিক সংকট তাদের পক্ষ থেকে থাকে না, কিন্তু তারপরেও তারা শাহাবুদ্দিন চুপ্পুকে সংসদে বক্তৃতা দেওয়ালো, আসলে সংসদকে কলঙ্কিত করলো। এই শাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র ফেসিবাদের একজন আইকনটা, তিনি একজন লুটেরা। বিএনপির সাথে তাদের একটা ইন্টারনাল নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের জায়গা থেকে তারা এই সরকার গঠন করার পরে একটা সময় পর্যন্ত তাকে রেখেছে এবং তাকে তারা একটা সেফ এক্সিট দিতে চায়। দেশে 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 4 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন 1160 জন। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন। হাম ও ডেঙ্গুর দ্বিমুখী প্রকোপে রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। দেশে 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 4 জন মারা গেছেন। নতুন রোগী শনাক্ত হয়েছেন 1160 জন, আর একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন হাজারেরও বেশি রোগী। এটি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়ানো বেশিরভাগই হাম ও ডেঙ্গু উপসর্গ নিয়ে এসেছেন ডাক্তারের পরামর্শ নিতে। ডেঙ্গুর প্রকোপ আর ছোঁয়াচে রোগ, হামের আতঙ্ক থাকলেও একই লাইনে দাঁড়িয়ে ডাক্তারের পরামর্শ নিতে বাধ্য হচ্ছেন অন্য রোগীরাও। নিজেদের নিরাপদ রাখতে হাম ও ডেঙ্গু উপসর্গের রোগীদের জন্য আলাদা কাউন্টারের দাবি জানান তারা। হাম সংক্রান্ত সংক্রমণ নিয়ে আসে, তাদের যদি আলাদা ব্যবস্থা করা হতো তাইলে আমরা সাধারণ যারা রোগী আছি তাদের সুবিধা হতো আর কি, তাদের আর ওই রোগটা ছড়াতো না। কিছু করার না, যদি হয়ে যায় তা চিকিৎসা নিব, আর না হইলে তো না। আলাদা কাউন্টার করে দিলে হাম রোগীর জন্য ওইটা আর কি নিরাপদ হইতো, তাহলে আর এত মানুষের ভিতরে এই রোগটা ছড়াতো না আর বাচ্চারাও সুস্থ থাকতো। এদিকে হাসপাতালে হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের একই ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 24 ঘন্টায় 14 জন নতুন হাম রোগী সহ চিকিৎসাধীন 63 জন, আর একদিনে 26 জন সহ ডেঙ্গু আক্রান্ত হয়ে 95 জন ভর্তি হয়েছেন। এ হাসপাতালে বেশিরভাগ রোগী মধ্য ও নিম্নবিত্ত পরিবারের। সুস্থ হলেও 5 থেকে 7 দিন চিকিৎসা নেওয়ায় বেড়েছে আর্থিক সংকট। আর্থিক অবস্থায় তো জন্য কাজ করতে আসছি ঢাকা, আর্থিক অবস্থাটা আরো দুর্বল হয়ে পড়ছে, এখন চলতে কষ্ট হইতেছে, আর একজনের থেকে ধার করিয়ে চলতে আছি। 4 জন কারিগর ছিল, সেটাও বন্ধ। আমার মাছের ব্যবসা সকালবেলা ভোরবেলা যেতে হয়, মেয়েদের ভোরবেলা এসে রিপোর্ট করতে হয়, তার জন্য ব্যবসা 4-5 দিন আমার পুরো টোটালি বন্ধ। হাম ও ডেঙ্গুর দ্বিমুখী প্রকোপ থেকে বাঁচতে সবাইকে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। হিমেল, দেশ টিভি, ঢাকা।
রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলো দীর্ঘ লাইনের পর বন্ধ হয়ে যাচ্ছে। এতে কমে গেছে চালকদের আয় আর দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, গ্যাসের চাপ কমে সরবরাহ শেষ হওয়ায় ফিলিং স্টেশন বন্ধ করতে হচ্ছে। ভোর না হতেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। মালিবাগ, খিলগাঁও, মুগদা, মতিঝিল, মানিকনগর, বনশ্রী সহ বিভিন্ন এলাকায় ওই সময়ের একই চিত্র। তবে দুপুর গড়ালে এই সংকট আরও তীব্র হয়। স্বল্প চাপের স্টেশনগুলো বন্ধ হয়ে যায় গ্যাস সংকটের কারণে। এতে ভোগান্তিতে পড়েন গাড়ি চালক ও যাত্রীরা। আমি শনিরাকড়া গেছি, রায়েরবাগ গেছি, 3টা পাম্প ঘুইরা তারপরে আবার আইছি রামপুরা। কিছু তো করার নাই, এই যে 10টা বাজে সিরিয়াল লাগাইলাম, 12টা বাজে এই পর্যন্ত আইলাম, আবার পরে গেট বন্ধ করে দিল। এখন কইতেছে খুলবো না। চালকদের অভিযোগ, দিনের বড় একটি সময় গ্যাসের লাইনে কাটায় কমে গেছে টিপের সংখ্যা, অথচ গাড়ির দৈনিক ও সাপ্তাহিক কিস্তি জমা ও সংসারের খরচ আগের মতোই বহন করতে হচ্ছে। গ্যাস পাম্পে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতেছে, পাম্পে খুলতেছে না, গ্যাস দিচ্ছে না, আমরা তো নিয়ে পাই। মহাজনেরও জারি সময় লাগতেছে, আবার টাকা নিজেরও তো 400-500 টাকা খরচা আছে, খাবার আছে। হরমুজ প্রণালী বন্ধ ছিল, তেলের সংকট হয়েছে। আমাদের গ্যাস তো আর হরমুজ প্রণালীতে আসে না, গ্যাসটা তো আমাদের বাংলাদেশের। তা আমাদের কেন এই সংকটে পড়তে হবে? আমাদের এখন এই যে ভাড়া নাই, বাসায় বউ বাচ্চা কাছার খাবার নাই, আমরা এই যে বসে রয়েছি বেকার। এখন শুধু চালকরাই নন, সংকটে পড়েছেন ফিলিং স্টেশন মালিকরাও। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় বন্ধ হচ্ছে স্টেশন। এতে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাও দেখছেন তারা। গ্যাস সংকট যখন হয় তখন আসলে আলাদা করে সিএনজি স্টেশনগুলোতে যে তার বাইরে থাকবে তার কোনো সুযোগ নাই, কারণ আপনাকে পাইপলাইনে যদি গ্যাস না থাকে তখন সিএনজি স্টেশনগুলি তো পাইপলাইনের মাধ্যমেই গ্যাস পায়, সেই ক্ষেত্রে আমরাও একই সমস্যার মুখোমুখি হই। গ্যাসের সংকট শুধু সিএনজি চালকদের নয়, প্রভাব ফেলছে পুরো নগর পরিবহন ব্যবস্থায়। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দেখছেন